একজন নোবেল বিজয়ী যাকে বলা হয়েছিল রক্তচোষা সুদি ইউনুস, কিন্তু তিনি হয়ে উঠেছিলেন জাতির কাণ্ডারি। আমরা দেখলাম বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায়। আমরা দেখলাম অর্থনীতির বিস্ময়কর উত্থান, রিজার্ভের পাহাড়। কিন্তু আমরা এটাও দেখলাম ঢাকার বুকে দিনের আলোয় খুন হয়ে খুনি পালিয়ে যায় ভারতে, আর উপদেষ্টা আকাশে প্যারাগ্লাইডিং করেন। আমরা দেখলাম স্কুলের ওপর বিমান ভেঙে পড়ে 200 বাচ্চার আর্তনাদ, অথচ সরকারের পকেটে চিকিৎসার টাকা নেই। কেমন ছিল ডক্টর ইউনুসের এই শাসনকাল? তিনি কি আমাদের বাঁচিয়েছেন নাকি নতুন কোনো গোপন গর্তে ঠেলে দিয়েছেন? আজকের এই ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব গত 18 মাসের প্রতিটি দিন, প্রতিটি সিদ্ধান্ত। সত্যটা জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। চলুন শুরু করা যাক। দিনটি ছিল 5 আগস্ট 2024। শেখ হাসিনা পালিয়ে গেছেন। দেশে নেই কোনো সরকার, নেই কোনো পুলিশ, চারিদিকে শুধুই শূন্যতা আর লুণ্ঠনের ভয়। ঠিক সেই মুহূর্তে প্যারিসের অলিম্পিক গ্যালারি থেকে সোজা ঢাকার উত্তপ্ত রাজপথে নেমে এলেন 84 বছর বয়সী ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু সমস্যাটা ছিল গোড়াতেই, সংবিধান। 2011 সালেই তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। তাহলে 2024 সালে ডক্টর ইউনুস কোন জাদুবলে বা কোন আইনে সরকার প্রধান হিসাবে শপথ নিলেন? আইনের বই খুললে দেখা যাবে এই সরকার ছিল সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক। কিন্তু তখন কি আর আইনের বই দেখার সময় ছিল? তখন দরকার ছিল অস্তিত্ব রক্ষার। আইনের ভাষায় একে বলা হয় ডক্ট্রিন অফ নেসেসিটি বা প্রয়োজনের তাগিদে আইন। ভাগ্য কি নির্মম পরিহাস দেখুন। শেখ হাসিনা যাকে বলেছিলেন পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবেন, সেই মানুষটিকেই সংবিধানে তোয়াক্কা না করে ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে বসতে হলো বঙ্গভবনের মসনদে। 8 আগস্টের শেষ শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল বাংলাদেশের পুনর্জন্মের এক দলিল। আপনি কি খেয়াল করেছেন, ইউনূস সরকার ক্ষমতায় বসার পর বাংলাদেশের শুধু ক্ষমতার পরিবর্তন হয়নি, হয়েছে এক বিশাল মনস্তাত্ত্বিক পরিবর্তন বা সাইকোলজিক্যাল শিফট। গত 15 বছর ধরে পাঠ্য বই বা মিডিয়ায় যে ইতিহাস আমাদের গেলানো হয়েছিল, জেনজি প্রজন্ম তা এক মুহূর্তে বমি করে ফেলে দিল। হঠাৎ করেই বইমেলায় এবং নীলক্ষেতে বেস্ট সেলার হয়ে উঠল মেজর ডালিমের লেখা বই, যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। যে মেজর ডালিম বা কর্নেল রশিদকে এতদিন জাতীয় খলনায়ক হিসেবে চিত্রিত করা হতো, তরুণদের একটা বিশাল অংশের কাছে তারা হয়ে উঠলেন অমীমাংসিত নায়ক বা অন্তত জানার বিষয়। ইতিহাসবিদদের লেখা মোটা বইয়ের চেয়ে ইউটিউবে ছড়িয়ে পড়া 15 আগস্টের কাউন্টার ন্যারেটিভগুলো বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠল। এই সময় আরেকটি আইকনিক দৃশ্য ছিল লুৎফুজ্জামান বাবরের মুক্তি। বিএনপির আমলে সেই দোদণ্ড প্রতাপশালী স্বরাষ্ট্রমন্ত্রী, যার মাথায় ছিল 10টা কষ্ট মামলায় মৃত্যুদণ্ডের খড়গ। তিনি যখন জেল থেকে বেরিয়ে জীর্ণ শরীরে হাত নাড়লেন, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। সালাউদ্দিন কাদের চৌধুরীর পুরনো ভিডিও ক্লিপগুলো হয়ে উঠল পপ কালচারের অংশ। কিন্তু এই পরিবর্তনের ঢেউয়ে ভেসে এলো কিছু আবর্জনাও। জামাত ইসলামীর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এবং বিএনপি দীর্ঘ 17 বছর পর মাঠে নামার পর শুরু হলো নতুন দখলদারিত্ব। এতদিন যারা আওয়ামী লীগের হয়ে চাঁদাবাজি করত, তারা কেবল জার্সি বদলালো। ইশরাক হোসেনের মতো নেতারা যখন গায়ের জোরে নগর ভবন দখলের চেষ্টা করলেন, মানুষ বুঝল শাসক বদলালেও শোষণ আর পেশিশক্তির রাজনীতি সহজে হয়তোবা বদলায় না। হাসিনা আমলে বাংলাদেশে একটা কথা খুব প্রচলিত ছিল, দেয়ালেরও কান আছে। মানুষ ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার আগে 10 বার ভাবত। ডিজিটাল নিরাপত্তা আইন বা ডিএসএ এর কালো থাবা আর আয়নাঘরের আতঙ্ক মানুষের বাক স্বাধীনতা হরণ করে নিয়েছিল। ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর প্রথম যে কাজটি করেছিল তা হলো সেই ভয়ের দেয়াল ভেঙে ফেলা। সাইবার নিরাপত্তা আইন সংস্কার করা হলো। সাংবাদিকরা যারা 15 বছর ধরে সেলফ সেন্সরশিপের চাদরে ঢাকা ছিলেন, তারা প্রথমবারের মতো মন খুলে কথা বলার সুযোগ পেলেন। কার্টুনিস্টরা আবার কার্টুন আঁকা শুরু করলেন। টকশোগুলো প্রাণ ফিরে পেল। মানুষ দেখল সরকারের সমালোচনা করলেও সাদা ভ্যান এসে কাউকে তুলে নিয়ে যাচ্ছে না। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা ছিল একটু ভয়াবহ। রাষ্ট্রীয় বা সরকারি বাধা সরে গেল ঠিকই, কিন্তু তার জায়গা দখল করল এক নতুন আতঙ্ক, যার নাম মব সেন্সরশিপ বা সামাজিক ট্যাগিং। গণমাধ্যমের স্বাধীনতা কি পুরোপুরি ফিরেছিল আসলে? উত্তরটা জটিল। মিডিয়া হাউসগুলো শেখ হাসিনার আমলের দুর্নীতি নিয়ে হাজার হাজার রিপোর্ট করেছে, কিন্তু ইউনূস সরকারের প্রশাসনিক ব্যর্থতা বা উপদেষ্টাদের অদক্ষতা নিয়ে কথা বলতে গিয়ে তারা এক ধরনের অদৃশ্য চাপের মুখে পড়েছে। এই চাপ সরকারের দিক থেকে যতটা না ছিল, তার চেয়ে বেশি ছিল বিভিন্ন প্রেসার গ্রুপ এবং উগ্র সমর্থকদের দিক থেকে।
ফলে বাংলাদেশে বাকস্বাধীনতা পেয়েছিল ঠিকই, কিন্তু তা ছিল কিছুটা শর্ত সাপেক্ষে। আপনি অতীত নিয়ে যা খুশি বলতে পারেন, কিন্তু বর্তমান নিয়ে কথা বলতে গেলে আপনাকে মেপে কথা বলতে হবে। ভিন্নমত দমনের এই সামাজিক সংস্কৃতি ইউনূস সরকার নিয়ন্ত্রণ করতে পুরোপুরি পারেনি, বরং অনেক ক্ষেত্রে তারা একে পরোক্ষভাবে প্রশ্রয় দিয়েছে বলে অনেকে অভিযোগ করেন। তবে সেটার সত্যতা নিয়ে প্রশ্ন আছে। তবে সেটা ইউনূস সরকার থেকে কখনো বাধা দেওয়া হয়েছিল কিনা সেটাও একটা প্রশ্ন। তাই আমরা দেখছি সরকারকে অনেকে গালি দিতেও। ইউনূস সরকারের যদি কোনো একটি জায়গাতে গোল্ডেন চ্যাপ্টার বা সোনালী অধ্যায় বলা যায়, তবে সেটি নিঃসন্দেহে অর্থনীতি। হাসিনা সরকার যখন পালায় তখন দেশের কোষাগার ছিল ইঁদুরের গর্তের মতো ফাঁকা। সালমান এফ রহমান এবং তার দরবেশ সিন্ডিকেট ব্যাংকগুলোকে এমনভাবে চুষে খেয়েছিল যে সাধারণ মানুষের আমানতের টাকা ফেরত দেওয়ার ক্ষমতাও ব্যাংকের ছিল না। দেশ থেকে পাচার হয়েছিল প্রায় $240 বিলিয়ন বা 24,000 কোটি ডলারেরও বেশি। রিজার্ভ নেমে এসেছিল $20 বিলিয়ন বিপজ্জনক সীমার নিচে। IMF-এর শর্ত আর ঋণের বোঝা সব মিলে বাংলাদেশ ছিল শ্রীলঙ্কা হওয়ার দৌড়গোড়ায়। কিন্তু ডক্টর ইউনূস সেই জাদুর কাঠির মতো পরিস্থিতি ঘোরাতে শুরু করলেন। তিনি প্রথমে প্রকাশ করলেন শ্বেতপত্র বা হোয়াইট পেপার। এতদিন ধরে উন্নয়নের নামে যে জিডিপির ফানুস ওড়ানো হতো তা ফুটো করে দেওয়া হলো। মানুষ জানল আসল সত্য। 2026 সালের এই সময় দাঁড়িয়ে আমরা দেখছি এক অবিশ্বাস্য চিত্র। এক, রিজার্ভের উস্ফলন। 2024-এর তলানি থেকে রিজার্ভ এখন $34 বিলিয়ন ছাড়িয়েছে। এটি সম্ভব হয়েছে প্রবাসীদের একচেটিয়া সমর্থনে। হুন্ডি ছেড়ে তারা ব্যাংকিং চ্যানেলে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন, কারণ তারা জানতেন এই টাকাটা আর চুরি হবে না। 2, খেলাফি ঋণের সত্যতা। ইউনূস সরকার এসেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর বদলে দেয়। নতুন অডিট করে বের করা হয় যে খেলাফি ঋণের পরিমাণ আসলে 2,11,000 কোটি নয়, বরং 5,30,000 কোটি টাকা। এ নির্মম সত্য প্রকাশ করার সাহস আগের কারোর ছিল না। 3, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। 2024 সালে যেখানে ইনফ্লেশন ছিল 10.48%, সেখানে কঠোর মনিটরিং এবং সাপ্লাই চেইন ঠিক করার মাধ্যমে 2025-এর জুনে তা 8.24% নামিয়ে আনা হয়। 2025 সালের রোজার মাসে মানুষ দেখেছিল গত এক দশকের মধ্যে সবচেয়ে স্থিতিশীল বাজার। পেঁয়াজ, তেল, চিনির দাম ছিল সাধারণের নাগালের মধ্যে। ইউনূস সরকারের কাছে ছাত্র জনতার আবেগের জায়গা ছিল একটাই, জুলাই হত্যাকাণ্ডের বিচার, হাজারো শহীদের রক্তের ঋণ শোধ করা। এবং এখানে সরকার দেখিয়েছে তাদের ইস্পাত কঠিন মানসিকতা। 2025 সালের 1 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার। তার বিরুদ্ধে হত্যা, গুম এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে মোট 227টি মামলা দায়ের করা হয়। 5 মাসের দীর্ঘ সওয়াল জবাব শেষে আসে সেই ঐতিহাসিক দিন, 17 নভেম্বর 2025। আদালত চত্বরে তখন তিল ধারণের ঠাঁই নাই। বিচারক যখন রায় পড়লেন তখন পুরো দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। রায় শেখ হাসিনাকে 3টি মামলায় মৃত্যুদণ্ড এবং 2টি মামলায় আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এই রায় ছিল ইউনূস সরকারের সবচেয়ে বড় পলিটিক্যাল মাস্টার স্ট্রোক। এর মাধ্যমে তিনি প্রমাণ করলেন কেউ আইনের ঊর্ধ্বে নয়। তবে আন্তর্জাতিক মহল চুপ ছিল না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ প্রশ্ন তোলে। তারা বলে, মাত্র 5 মাসে 227টি মামলার বিচার শেষ করা আদৌ কি সম্ভব? আসামি পক্ষ কি আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ পেয়েছিল? তাদের মতে এই বিচার প্রক্রিয়াটি ছিল তাড়াহুড়ো এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, তারা এই তর্কে যায়নি। তাদের কাছে এটি ছিল পোয়েটিক জাস্টিস বা কাব্যিক ন্যায় বিচার। আলোর নিচেই থাকে অন্ধকার। ডক্টর ইউনূস অর্থনীতিতে যতটা সফল, আইন শৃঙ্খলা রক্ষায় তিনি এবং তার স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ঠিক ততটাই ব্যর্থ। এটি ছিল এই সরকারের সবচেয়ে বড় কলঙ্ক। 5 আগস্টের পর পুলিশ বাহিনী মানসিকভাবে এতই ভেঙে পড়েছিল যে তারা আর কখনোই পুরোদমে রাস্তায় নামতে পারেনি। আর এই সুযোগে দেশজুড়ে শুরু হয় মব জাস্টিস। পুরান ঢাকার ওয়ারিতে চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে রাস্তায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়। মোহাম্মদপুরে দিনে দুপুরে ফিল্ম স্টাইলে স্বর্ণের দোকানে ডাকাতি হয়। গুলিস্তান, সায়েদাবাদে ছিনতাই হয়ে ওঠে নিত্যদিনের ঘটনা। তবে আইনশৃঙ্খলার কফিনের শেষ পেরেকটি ছিল ইনকিলাব মঞ্চের সংগঠক শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড। 2024-এর ডিসেম্বরে ঢাকার জনকীর্ণ রাস্তায় তাকে গুলি করে হত্যা করা হয়। খুনিকে সিসিটিভি ফুটেজে দেখা যায় ফয়সাল করিম মাসুদ। কিন্তু মর্মান্তিক বিষয় হলো, এই খুনি ঢাকা থেকে নির্বিঘ্নে মুন্সিগঞ্জ যায়।
সেখান থেকে সিলেট এবং শেষে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের আসামে চলে যায়। আমাদের দেশের হাজার কোটি টাকা বাজেটের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র্যাব, গোয়েন্দারা কেউ তাকে আটকাতে পারল না। অথচ সুদূর প্রবাসে বসে সাংবাদিক জুলকারনাইন শাহের ফেসবুকে পোস্ট দিয়ে খুনির এক্স্যাক্ট লাইভ লোকেশন জানিয়ে দিচ্ছিলেন। রাষ্ট্রের ব্যর্থতা এর চেয়ে নগ্নভাবে আর কখনো প্রকাশ পায়নি। আর ঠিক সেই সময়ে রাষ্ট্রের এক অদ্ভুত দ্বিমুখী আচরণ দেখা গেল। যখন দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে, তখন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী শহীদ ওসমান হাদির ছবি বুকে লাগিয়ে আকাশে প্যারাগ্লাইডিং করছিলেন। এটি হয়তো ব্যক্তিগত আবেগের জায়গা থেকে শ্রদ্ধার, কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্য এটি ছিল এক করুণ পরিহাস। মানুষ প্রশ্ন তুলেছিল, আপনারা কি কেবল ছবি লাগিয়ে দায়িত্ব শেষ করবেন? খুনিকে ধরার মুরদ কি আপনাদের নেই? পররাষ্ট্র নীতিতে ডক্টর ইউনূস দেখিয়েছেন এক নতুন বাংলাদেশ। গত 15 বছর ধরে আমরা শুনেছিলাম সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, কিন্তু বাস্তবে তা ছিল ভারতের সাথে দাসত্ব, বাকিদের সাথে নাম কাওয়াস্তে বন্ধুত্ব। ইউনূস সরকার এই সমীকরণ উল্টে দিলেন। প্রথমে হাত দেওয়া হলো আদানির বিদ্যুৎ চুক্তিতে, যে চুক্তি ছিল বাংলাদেশের গলার কাটা, যার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ভারতে চলে যাচ্ছিল। ইউনূস সরকার সেই অসম চুক্তি বাতিল বা সংশোধনের সাহসী উদ্যোগ নেয়। ভারত যখন সীমান্তে কড়াকড়ি বা পেঁয়াজ রফতানি বন্ধের হুমকি দেয়, বাংলাদেশের জনগণ তখন স্বতঃস্ফূর্তভাবে ইন্ডিয়া আউট বা ভারতীয় পণ্য বয়কটের ডাক দেয়। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আইসিসি এবং বিসিসিআইয়ের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে বিশ্বকাপ বর্জনের মতো নজিরবিহীন সাহস দেখায়। খালি হওয়া জায়গা পূরণে এগিয়ে আসে চীন এবং তুরস্ক। চীন বাংলাদেশে প্রায় $5.8 বিলিয়ন বা $580 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নে চীনের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি হয়। প্রতিরক্ষা বা ডিফেন্স পারচেসেও আসে বিশাল পরিবর্তন। সরকার বুঝতে পারে দুর্বল সামরিক বাহিনী নিয়ে সার্বভৌমত্ব রক্ষা সম্ভব নয়। তাই ফোর্সেস গোল 2030-এর আওতায় ব্যাপক কেনাকাটা শুরু হয়। পাকিস্তান থেকে কেনা হয় যে F-17 থান্ডার যুদ্ধবিমান, চীন থেকে আনা হয় যে 10 যুদ্ধবিমান, দক্ষিণ কোরিয়া থেকে অত্যাধুনিক সাবমেরিন, তুরস্ক থেকে T-129 অ্যাটাক হেলিকপ্টার, যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হক হেলিকপ্টার। সবচেয়ে চমকপ্রদ ছিল 650 কোটি টাকায় কেনা যুদ্ধ জাহাজ, যার নামকরণ করা হয় বানৌজা খালিদ বিন ওয়ালিদ। এই নামটিও ছিল একটি স্টেটমেন্ট। বাংলাদেশ তার ইসলামিক ঐতিহ্য এবং সামরিক শক্তিকে নতুন করে চিনছে, যা আগে ধর্মনিরপেক্ষতার নামে এড়িয়ে যাওয়া হতো। বাংলাদেশের অর্থনীতির প্রাণভোমরা চট্টগ্রাম বন্দর, কিন্তু এই বন্দরটি দীর্ঘদিন ধরে ছিল মাফিয়াদের দখলে। পণ্য খালাস করতে ঘাটে ঘাটে টাকা দিতে হতো, যার প্রভাব পড়ত বাজারে জিনিসের দামে। ইউনূস সরকার এই সিন্ডিকেট ভাঙতে একটি বৈপ্লবিক কিন্তু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। বন্দরের পরিচালন ও আধুনিকায়নের দায়িত্ব দেওয়া হয় দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে। সরকার ভেবেছিল এতে দক্ষতা বাড়বে, কিন্তু হিতে বিপরীত হলো। বন্দরের শ্রমিক, C&F এজেন্ট, কাস্টমস এবং স্থানীয় প্রভাবশালীরা, যাদের উপরই আয় বা দুর্নীতির পথ বন্ধ হয়ে যাচ্ছিল, তারা একজোট হয়ে গেল। তারা জাতীয় স্বার্থ বিক্রির ধোঁয়া তুলে ডিপি ওয়ার্ল্ড গো ব্যাক আন্দোলন শুরু করল। দিনের পর দিন ধর্মঘট, কর্মবিরতি, এসব কারণে ব্যবসার পরিবেশ কিছুটা অস্থিতিশীল হয়ে ওঠে। সরকার অনড় থাকলেও এই অভ্যন্তরীণ কোন্দল মেটাতে তাদের বেশ বেগ পেতে হয়। ইউনূস সরকারের শাসনামলে এমন কিছু ঘটনা ঘটেছে যা মানুষ কোনোদিন ক্ষমা করবে না। এর মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক ছিল মাইলস্টোন স্কুলের ট্র্যাজেডি। একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের ওপর বিধ্বস্ত হয়। প্রায় 200 শিক্ষার্থী হতাহত হয়। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে সরকারের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। আহত শিশুদের চিকিৎসার জন্য সরকারি ফান্ড থেকে তাৎক্ষণিক কোনো বড় বরাদ্দ দেওয়া হয়নি। শেষমেশ ফেসবুকে ক্রাউড ফান্ডিং বা মানুষের কাছে হাত পেতে টাকা তুলে শিশুদের চিকিৎসাও করাতে হয়। অথচ ঠিক সেই সময়ে খবরের শিরোনাম হয় উপদেষ্টাদের থাকার জন্য গুলশানে কোটি কোটি টাকা খরচ করে বিলাসবহুল ফ্ল্যাট ও জোন তৈরি করা হচ্ছে। এই বৈষম্য সাধারণ মানুষের মনে গভীর ক্ষতের সৃষ্টি করে। মানুষ প্রশ্ন তোলে, ছাত্রদের পড়া শরীরে চিকিৎসার টাকা নেই, কিন্তু উপদেষ্টাদের এসি রুমের বিলাসিতার টাকা আছে। শিক্ষা ব্যবস্থাতেও ছিল এক হযবরল অবস্থা। আওয়ামী লীগ সরকারে রেখে যাওয়া অটোপাস আর সৃজনশীল পদ্ধতির জগা খিচুড়ি ঠিক করতে গিয়ে ইউনূস সরকারও বেশ হোঁচট খায়। 2024 ও 25 সালে এইচএসসি পরীক্ষায় পাশের হার ছিল গত 20 বছরের মধ্যে সর্বনিম্ন। শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল, কিন্তু সরকার তাদের আশ্বস্ত করতে বা কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে ব্যর্থ হয়।
আজ 2026 সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে যখন ডক্টর ইউনূস ক্ষমতা হস্তান্তর করলেন, তখন তাকে আমরা কিভাবে মূল্যায়ন করব? তিনি কি একজন সফল রাজনীতিবিদ? উত্তর হচ্ছে না। তিনি কি আইন শৃঙ্খলা রক্ষা করতে পেরেছিলেন? উত্তর না। ওসমান হাদির খুনিকে ধরতে না পারা, মব জাস্টিস আর মাইলস্টোন ট্র্যাজেডির দায় তিনি কি এড়াতে পারেন? না। কিন্তু মুদ্রার উল্টো পিঠে তিনি এমন একজন মানুষ যিনি ক্ষমতাকে ব্যবহার করেছেন রাষ্ট্রকে মেরামতের কাজে, নিজের আখের গোছাতে নয়। তিনি এমন এক সময় হাল ধরেছিলেন যখন বাংলাদেশ আইসিইউতে ছিল। তিনি অর্থনীতিকে খাদের কিনারা থেকে তুলে এনেছেন, রিজার্ভ বাড়িয়েছেন এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশকে একটি ভিখারি রাষ্ট্র থেকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। ইতিহাস হয়তো ডক্টর ইউনূসকে একজন নিখুঁত শাসক হিসাবে মনে রাখবে না, কিন্তু ইতিহাস তাকে মনে রাখবে এমন একজন গার্ডিয়ান বা অভিভাবক হিসেবে যিনি ঝড়ের রাতে বাংলাদেশের ভাঙ্গা ছাদটা নিজের কাঁধে দিয়ে ধরে রেখেছিলেন, যাতে এই দেশের মানুষ অন্তত একটি নতুন ভোরের স্বপ্ন দেখতে পারে। তিনি সেই ট্রানজিশনাল লিডার যিনি নিজের জনপ্রিয়তা বিসর্জন দিয়ে কঠিন ঔষধ খাইয়েছেন রুগ্ন জাতিকে। প্রশ্ন আপনাদের কাছে, 2026 নির্বাচনে দাঁড়িয়ে আপনার কি মনে হয়, ইউনূস সরকারের এই 1.5 বছর কি বাংলাদেশের জন্য আশীর্বাদ ছিল নাকি অভিশাপ? আগামী সরকার কি ইউনূসের তৈরি করা এই অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়াতে পারবে নাকি আবার লুটে পুটে খাবে? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, কারণ ইতিহাস ভুলে গেলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আল্লাহ হাফেজ।